হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার জাভা প্রজেক্টের প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে। পুরো ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের প্রজেক্টটা ইকুয়েশন জিনিয়াস আসলে কীভাবে কাজ করে, প্রতিটা ইকুয়েশনের ইনপুট আউটপুট আসলে কী হতে পারে। এই ভিডিওতে আমরা দেখব যে কোডগুলো প্রতিটি ইকুয়েশনের জন্য কীভাবে কাজ করে। আমি এই ভিডিওতে তিনটি ইকুয়েশন দেখাবো: লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এবং কিউবিক ইকুয়েশন। অথবা আমরা চাইলে সিস্টেম অফ লিনিয়ারটাও দেখে নিতে পারি একসাথে লিনিয়ারের সাথে। তো প্রথমেই সবগুলোকে কম্বাইন করার জন্য একটা মেইন ফাইল প্রয়োজন। আমি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কোয়াড্রেটিক, লিনিয়ার, কিউবিক আলাদা আলাদাভাবে সলভ করেছি প্রতিটি ইকুয়েশন, কিন্তু প্রোগ্রামে সবগুলো তো ম্যাচ করার প্রয়োজন আছে। তখন আমরা এই জন্য মেইন গুই এই নামে ফাইলটি ক্রিয়েট করতেছি, জাভা ফাইল। তো এখন আমরা দেখবো এটা কীভাবে সবগুলো ইকুয়েশনকে আসলে কম্বাইন্ডলি অ্যাড করতেছে। প্রথমে এটা মেইন থেকে শুরু হয়েছে এবং এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমরা এই জাভা প্রজেক্টের গুইয়ের জন্য সুইংটা ব্যবহার করছি। এখন এটা সুইং ইউটিলিটির একটা থ্রেড, এটা ইনভোক করছে ক্রিয়েট অ্যান্ড সুই গুই নামক এই মেথডকে। যেটা এখান থেকে আসলে পুরো প্রোগ্রামের কাজ, এটা নেসেসারি না, এটা যদি নাও দিই তাও হয়, কিন্তু আমরা এটা দিচ্ছি কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে কি সুইংয়ের গুইটা মাঝে মাঝে ক্র্যাশ করে। তো আমরা থ্রেড দ্বারা এটা ইনভোক করলে এটা ক্র্যাশ হওয়ার চান্স খুবই কম, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। বাট এটার সাথে কোডের রিলেশন নাই, এটা না করলেও কোডটা চলবে। তাহলে কোডের প্রধান কাজ করতে থাকে ক্রিয়েট অ্যান্ড শো গুইয়ের কাজ। তো প্রথম আমরা এখানে যে টেক্সট এরিয়ার জন্য দুইটা নিয়েছি টেক্সট এরিয়া, একটা হচ্ছে অবশ্যই ইনপুট ফিল্ড, একটা আউটপুট ফিল্ড। তো গুইটার এই পুরাটা হচ্ছে জাস্ট ফিল্ডটা ক্রিয়েট করা, ইনপুট আউটপুট ফিল্ড, প্রত্যেকটা কালার এবং সাইজ কীভাবে হবে, বর্ডার লেআউট কী হবে, এটা পুরোটা হচ্ছে সেই ইকুয়েশন। ইনপুটের জন্য বর্ডার কতটুকু হবে, আউটপুটের জন্য কতটুকু হবে, এটা হচ্ছে এতটুকু। তারপরে আছে আমাদের বাটন। আমরা আমাদের গুইয়ের লেআউটে দেখেছি কি এই যে এতক্ষণ পর্যন্ত আমরা এই লেআউটটা দেখেছি। এখন এটা বাটন আছে দুইটা, একটা সলভের জন্য, একটা রিসেটের জন্য। তখন আমরা যদি ফিরে যাই, ইন্টার করার জন্য সরি, তো আমাদের বাটন ছিল দুইটা, একটা সলভ ইকুয়েশনের জন্য, একটা হচ্ছে পুরো ফিল্ডটাকে রিসেট করার জন্য। তখন আমরা যদি ফিরে যাই এখানে সলভ বাটনের একটু স্টাইল করার জন্য আর কি, কালার এবং সাইজের জন্য, আর একটা হচ্ছে রিসেটের জন্য, এটা একটু আবার ওটা একটু স্টাইল করার জন্য। এটার প্রপার্টিসগুলো এখানে লেখা আছে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সলভ বাটন আসলে কি ইনভোক করতেছে। দেখেন সলভ বাটনটা অ্যাকশন লিসেনের মাধ্যমে অ্যাড করে আমরা কোন মেথডটা ইনভোক করতেছি, সলভ ইকুয়েশন। অ্যাকশন লিসেনার কী করে, বাটনের সাথে মেথডকে অ্যাড করে, অর্থাৎ এই বাটন প্রেস করলে কোন মেথডটা ইনভোক হবে, সলভ ইকুয়েশন, সলভ বাটন। রিসেট বাটনটা প্রেস করলে কোনটা হবে, রিসেট ফিল্ড মেথডটা ইনভোক হবে। তাহলে এখানে হচ্ছে ওই যে স্টাইল বাটন স্টাইল করার জন্য যেই প্রপার্টিসগুলো সেটা। এখন আমরা চলে যাচ্ছি সলভ ইকুয়েশনে, এটা হচ্ছে প্রধান কাজ। সলভ ইকুয়েশন যখন আমরা প্রেস করবো তখন আসলে কি হবে, তখন দেখেন ইনপুট ফিল্ডে যে টেক্সটটা থাকবে এটা থাকবে ট্রিম করে ফেলবে, অর্থাৎ এক্সট্রা স্পেসগুলো কেটে দিবে। তারপরে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, এটার কাজ হচ্ছে ইকুয়েশনগুলোকে স্প্লিট করা। কেন দেখেন এখানে কিন্তু আমরা একটা ফিল্ডের মধ্যেই কাজ করতেছি, অর্থাৎ এখানে কিন্তু মাঝে মাঝে দুইটি ইকুয়েশনে দিতে হয়। কখন, ওই যে সিস্টেম অফ লিনিয়ার অপনয়ন প্রতিস্থাপনের জন্য যদি আমরা বাই এনি চান্স দুইটা লাইন লিখলে তখন সেটা কি হয়ে যাবে, অপনয়ন প্রতিস্থাপনে চলে যাবে। তাহলে এটা কি করছে, যদি স্প্লিট করতেছে নিউ লাইন পাইলে ইকুয়েশনস নামক অ্যারের মধ্যে, ঠিক আছে। ওই অ্যারের প্রথমটা হবে কি ইকুয়েশন নাম্বার 1, দ্বিতীয়টা হবে ইকুয়েশন নাম্বার 2, যদি নিউ লাইন পায় আর কি। হ্যাঁ, আর এখানে বলতেছে এটা যে যদি বাই এনি চান্স আপনি কিছু ইনপুট না করে তাহলে সে বলবে আর কি যে এরর আসতেছে, অ্যাটলিস্ট একটা ইকুয়েশন এন্টার করেন। এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন ডিটেক্ট করা। আমরা বলছি যে আমাদের ইকুয়েশন এমন থাকবে যে প্রেস করলে সলভ বাটন ক্লিক করলে এটা সলভ করে দিবে, আগে থেকে ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এন্টার করছি যে এটা যে আসলে দ্বিঘাত, এটা তো ডিটেক্ট করার প্রয়োজন আছে। তাহলে এটা আমরা কোথায় করতেছি, এইখানে ডিটেক্ট ইকুয়েশন। দেখেন ডিটেক্ট ইকুয়েশন টাইপ। তো আমরা যদি এখানে চলে যাই আসলে ডেফিনেশনে যাই, আমরা ডিটেক্ট ইকুয়েশন টাইপ, আমরা এটা কীভাবে ডিটেক্ট করতেছি দেখি। প্রথমে ইকুয়েশনটা যদি লগ থাকে, এটা মাস্ট লগারিদমিক, এটা তো কোনো ভুল নাই। দেখেন ইকুয়েশনে লগ আছে, তাহলে আমরা কি বলতেছি, এটা একটা লগারিদমিক ইকুয়েশন।
তারপরে যদি ইকুয়েশনে স্ল্যাশ অর্থাৎ ভাগ চিহ্নটা থাকে তখন আমরা বলছি এটা রেশনাল। কারণ আমরা আগের ভিডিওতে দেখছি যে রেশনাল ইকুয়েশন কীরকম হয়, যে সাপোজ এই যে দেখেন রেশনাল ইকুয়েশন এরকম, এখানে ভাগ চিহ্ন থাকবে। আমাদের যে ইকুয়েশনগুলো সেখানে কিন্তু শুধুমাত্র রেশনালে এই ভাগ চিহ্নটা রয়েছে। তাহলে ভাগ চিহ্ন মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা রেশনাল ইকুয়েশন। তারপরে আমরা যদি দেখতেছি যদি এটা এক্স পাওয়ার কিউব অর্থাৎ কিউব থাকে তাহলে এটা অবশ্যই কিউবিক, স্কোয়ার থাকলে এটা অবশ্যই কোয়াড্রেটিক। এখানে খেয়াল রাখতে আপনার সিরিয়াল কেন ম্যান্ডেটরি, আপনি যদি এক্স স্কোয়ার আগে দেন তাহলে কিন্তু কিউবিকটাও স্কোয়ার হিসেবে ধরে নেবে, কারণ কিউবিক ইকুয়েশনে তো স্কোয়ার আছে। দেখেন কিউবিক ইকুয়েশনে তো স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার তো আগে আসে, তাহলে আপনি যদি কিউব তো আগে আসবে, কিউবের সিরিয়াল যদি আগে দেন ইকুয়ালসে তাহলে এটা কিউব হিসেবে ডিটেক্ট করবে। তো এখানে সিরিয়ালটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে স্কোয়ার পেলে এটা কোয়াড্রেটিক, আর ইকুয়াল সাইন পেলে এটা লিনিয়ার। অর্থাৎ কি প্রথম যেটা দেখছি 3x - x ইকুয়াল 2x - 2, ওই ইকুয়েশনটা সিম্পল ইকুয়েশন, ওইটা পেলে রিটার্ন করবে লিনিয়ার, আর কিছু না পেলে নাই কিছু না। তাহলে এইভাবে আমরা ইকুয়েশনগুলো ডিটেক্ট করতেছি। এখন ইকুয়েশন ডিটেক্ট করার পর এটা সলভ আমরা কীভাবে করব, প্রতিটা ইকুয়েশন অ্যাকর্ডিংলি সলভ করতে হবে না। তাহলে দেখেন বলতেছি কি ইকুয়েশন টাইপ 1 অর্থাৎ ইকুয়েশন যে 1 নম্বর যেটা আছে সেটা যদি লিনিয়ার হয়, এবং ইকুয়েশন 2 অর্থাৎ যদি দুইটাই ইকুয়েশন এন্টার থাকে, এখানে দুইটাই ইকুয়েশন থাকে এবং দুটোটাই যদি লিনিয়ার হয়, তার মানে কি বলতেছি সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কারণ এখানে আমাদের এই প্রোগ্রামে দুইটাই ইকুয়েশন এন্টার থাকবে শুধু এবং শুধুমাত্র সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে। ঠিক আছে, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা আমরা বুঝে গেছি। তারপর আমরা এবার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে প্রপার্টি সেগুলো চুজ করতে বলতেছি, এটাকে এলিমিনেশন আর সাবস্টিটিউশন। তারপরে যদি এলিমিনেশন হয় তাহলে এটা এলিমিনেশন হইতে সলভ, নাহলে সাবস্টিটিউশন হইতে সলভ, এটা ওইভাবে। এরপরে যদি ইকুয়েশন 1 যদি হয় কোয়াড্রেটিক এবং ইকুয়েশনটি এমটি, কারণ বাকিগুলো সবগুলো এমটি হবে, শুধুমাত্র সিস্টেম অফ লিনিয়ারের ক্ষেত্রে দুটো ভ্যালিড হবে। যদি এটা কোয়াড্রেটিক হয় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে কীভাবে দেখেন। কোয়াড্রেটিক এটা নিউ কোয়াড্রেটিক, অর্থাৎ কোয়াড্রেটিক যে এই যে জাভা ফাইলটা আছে ক্লাসটা আছে ওইটা ইনভোক করতেছে এটা তখন। ঠিক আছে, এই ওইটার মধ্যে সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ডট জাভার সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন মেথডটা, এটা যদি আমরা যাই দেখেন চলে আসছে আমরা সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কোথায়, কোয়াড্রেটিক ডট জাভার মধ্যে। ঠিক আছে, আমরা দেখতেছি কি এটা যদি কোয়াড্রেটিক হয় তখন এই কোয়াড্রেটিক ফাইলের মধ্যে এটা চলে যেতেছে, ইকুয়েশনটাকে পাঠিয়ে দিতেছে। যদি এটা লিনিয়ার হয় তাহলে লিনিয়ার ডট সলভ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ারের মধ্যে সলভ লিনিয়ার ইকুয়েশন ফাইল মেথডটা, সো এটা সলভ। কিউবিক হলে ওইভাবে কিউবিকে চলে যাবে, যেটা হবে ওইটা, অর্থাৎ আমরা ডিটেক্ট করতে পারলে আমরা ওই ফাইলের মধ্যে ইকুয়েশনটাকে পাঠিয়ে দেবো এবং এটা আউটপুটটাকে রেজাল্টটাকে অ্যাপেন্ড করে দেবো এখানে। আর এটা হচ্ছে ওই যে রিসেট ফিল্ডের জন্য, এতক্ষণ আমরা দেখছি সলভ বাটনের। রিসেট ফিল্ডে কী করবে, ওই টেক্সটটাকে নাল করে দেবে জাস্ট, এটাই আউটপুটে দিয়েও নাল, ইনপুট ফিল্ডও নাল। আর এটা ডিরেকশনটাকে আমরা দেখেছি, এটা হচ্ছে মেইন ফাইল যেটা সবগুলোকে অ্যাড করে। এখন আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার, যেটা সবার প্রথম ইকুয়েশন, যে লিনিয়ার আমরা আসলে কীভাবে সলভ করছি। এখন যদি আমরা লিনিয়ারটার একটা সাপোজ দেখলাম, আমরা একটা লিনিয়ার ইকুয়েশন দেখি। হ্যাঁ, একটা লিনিয়ার ইকুয়েশন আমরা লিখলাম। এই লিনিয়ার ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব দেখেন। লিনিয়ার ইকুয়েশনের আনসার কি, লিনিয়ার ইকুয়েশনের আনসার হচ্ছে টোটাল এক্স আর একটা হচ্ছে টোটাল কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা তাহলে কাজ হবে কি টোটাল এক্সের ভ্যালু থাকবে, টোটাল কনস্ট্যান্টের ভ্যালু থাকবে, এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু বাই এক্সের ভ্যালু। তাহলে আমাদের কি লাগবে, এক্সের ভ্যালু অর্থাৎ এক্স কয়টা আছে এবং কনস্ট্যান্ট আসলে কয়টা আছে এটা লাগবে আমাদের। তাহলে আমাদের কি লাগবে, এক্স কয়টা কনস্ট্যান্ট কয়টা, অর্থাৎ এক্সের সহগ ডিলিট করতে হবে, আর কনস্ট্যান্ট তো আছেই, তাহলে এক্সের সহগ ডিলিট করতে হবে এবং কনস্ট্যান্ট, তাহলে আমাদের এটা দেখতে হবে। এখন এটা আমরা কীভাবে করতেছি দেখেন, প্রথমত আমরা বাম পাশ ডান পাশ অবশ্যই চিহ্নিত করতে হবে। বাম পাশে যে এই কোয়েশনে বাম পাশ ডান পাশ চিহ্নিত করতে হবে না, কারণ যদি আমরা সলভ করি এটা, যদি আমরা এটা লাইন ব্যালেন্স সলভ করি তাহলে 3x থেকে 2x - 2 ইকুয়াল 8x - 2। এরপরে তো আমরা বাম পাশ ডান পাশ করতে হবে, 2x - 8x, অর্থাৎ 8xকে ডান পাশ ছিল এখানে বাম পাশে নিয়ে আসতে হবে, তারপরে আবার -2 ছিল +2 এভাবে। তাহলে আমাদের বাম পাশ ডান পাশ চিহ্নিত করতে হবে। তখন আমরা কী করছি, বাম পাশ ডান পাশ কি ইকুয়াল সাইনের সাপেক্ষে, ইকুয়ালের এই পাশ ডান পাশ প্লাস বাম পাশ আমরা কী করতেছি দেখেন, স্প্লিট করতেছি ইকুয়েশনটাকে,
দুইটা সাইডে স্প্লিট করতেছি। লেফট সাইড হচ্ছে 0, এটা ট্রিম করতেছি যদি এক্সট্রা স্পেস থাকে, রাইট সাইড। তারপর আমরা যেরকম বলছি আমাদের কাজ হচ্ছে কি কোএফিসিয়েন্টটা এক্সট্রাক্ট করা, এক্সের কোএফিসিয়েন্টগুলো এক্সট্রাক্ট এবং ওই যে সহগগুলো কনস্ট্যান্টগুলো। তাহলে লেফট সাইডের কোএফিসিয়েন্টগুলো লাগবে আমাদের, রাইট সাইডেরও লাগবে, তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লেফট সাইড এখন আমরা তাহলে আমাদের কাজ হচ্ছে কি কোএফিসিয়েন্ট আসলে কীভাবে কাজ করে, কীভাবে কোএফিসিয়েন্ট ডিটেক্ট করতেছি। এখন দেখেন কোএফিসিয়েন্ট ডিটেক্ট করবো আমরা কীভাবে, আমাদের তো এক্সের সাপেক্ষে ভ্যালুগুলো লাগবে, এক্সের যে সবগুলো আছে এগুলোই আসলে লাগবে। এবং এই ইকুয়েশনটাকে আসলে আমরা যে কোনো একটা টেক্সট পাইলে দিতে হবে না, এটা আসলে এটা ডিফাইন করে কিনা আমরা বুঝবো কীভাবে। হ্যাঁ, তো আমরা ফিরে আসি আবার, আমরা যে কোনো একটা ইনপুট দিলেই তো হবে না, সেটা আসলে আমরা যেটা চাচ্ছি লিনিয়ার ইকুয়েশন ওইটা আসলে সিদ্ধ করে কিনা, অর্থাৎ এক্স আছে কিনা, এক্স না থাকলে তো হবে না, এক্স আছে কিনা, এক্সের সাথে সহগ আছে কিনা এবং এক্স ছাড়া ভ্যালু, এই তিনটে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। একটা হচ্ছে শুধু এক্স, সহগওয়ালা এক্স এবং জাস্ট যে কোনো ভ্যালু, অন্য কোনো কিছু আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। তাহলে আমরা এখন এটা কীভাবে করতেছি, এটা আমরা এখানে ব্যবহার করতেছি রেজেক্স। রেজেক্স কি রেগুলার এক্সপ্রেশন, এটার কাজ কি প্যাটার্ন খোঁজা, অর্থাৎ আপনি একটা টেক্সট দিলেন এটা আসলে একটা প্যাটার্নকে সিদ্ধ করে কিনা, যেমন আমাদের প্যাটার্ন কি এক্স, এক্সের সহগ এবং কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন এটা এই দেখেন প্যাটার্নটা কীভাবে করতেছি, প্যাটার্ন কীভাবে ম্যাচ করাতেছি এখানে। রেজেক্স কীভাবে কাজ করে, রেজেক্সের কোশ্চেন চিহ্ন মানে হচ্ছে অপশনাল, অর্থাৎ এটা মানে হচ্ছে কি প্রথম প্লাস মাইনাস, প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকতে পারবে, এটা অপশনাল, থাকতে পারে নাও থাকতে পারে। যেমন কি আমরা এখানে দেখি, যেমন প্রথমে দেখেন 3x আছে, এটার আগে কি প্লাস বা মাইনাস চিহ্ন আছে না, এই জন্য আমাদের এটা লেখা প্লাস, কারণ প্রথম দিকে তো আমরা প্লাস মাইনাস চিহ্ন দিই না, এটা থাকতে পারে, প্লাস হলে তো দিই না, থাকতে পারে নাও থাকতে পারে, অপশনাল এইটা। তারপর হচ্ছে পরের টার্মটা কি ডি, ডি হচ্ছে কি রেজেক্সের ডি বোঝায় হচ্ছে যে কোনো ইন্টিজার 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ইন্টিজার বোঝায় রেজেক্সে। তাহলে এটা গেল, তাহলে আমরা ডি ইন্টু এক্স অর্থাৎ ইন্টিজার ভ্যালু ইন্টু এক্স, যেমন কি যেমন 7x, দেখেন ইন্টিজার ভ্যালু 7 এবং এক্স আছে, এই দুইটা ভ্যালু এটা সিদ্ধ করে। তারপরে অথবা আর কি আছে প্লাস মাইনাস চিহ্ন থাকতে পারে, যেটা আমরা বললাম, অথবা ডি প্লাস, ডি হচ্ছে কি ইন্টিজার ভ্যালু, প্লাস মানে কি এটা থাকবে আর কি, অর্থাৎ এটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা হচ্ছে অপশন। তাহলে ডি হচ্ছে ইন্টিজার ভ্যালু, তাহলে আমরা তিনটা ম্যাচ করালাম, শুধু ইন্টিজার, এক্স হলে ইন্টিজার, শুধু এক্স, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটা গেল, তাহলে আমরা প্যাটার্নটা ম্যাচ করাইলাম। তাহলে আমাদের পরের কাজ কি, যদি প্যাটার্নটা ম্যাচ পাই তারপর আমরা দেখব কি টার্ম যেটা আছে ওইটা কি আসলে এক্স আছে কিনা, এক্স যদি থাকে তাহলে আমাদের কাজ কি, এটা আসলে যদি এক্স হয়, শুধু এক্স হয়, শুধু এক্স হলে মানে কি সহগ কত 1, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট কত 1 যোগ করতেছে। কিন্তু যদি মাইনাস এক্স হয় তাহলে এক্সের কোএফিসিয়েন্ট থেকে কত ভাগ দিয়ে দিচ্ছি, 1 বাদ দিয়ে দিচ্ছি। এবার পরের টার্ম কি হতে পারে, সহগলা এক্স, 2x 3x 4x, এগুলো থেকে আমরা কী করতেছি এক্সের সাথে যেটা আছে ওইটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতেছি, কারণ বাকির পার্টটা তো অবশ্যই ইন্টিজার, তাহলে আমরা পরেরটাকে ইন্টিজার পার্টস ইন্টিজারে করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সের। আর কনস্ট্যান্ট কি, তাহলে যেহেতু এক্সের টার্মগুলো শেষ, তাহলে বাকি যেগুলো ম্যাচ করতেছে প্যাটার্নের সাথে এগুলো অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে বাকিটা আমরা ওই ইন্টিজারে কনভার্ট করে পার্সেন্টেজ করে কনস্ট্যান্টের সাথে অ্যাড করে দিতেছি। এবার আমরা এবং পরে রিটার্ন করতেছি, কোএফিসিয়েন্টও পাইলাম, কনস্ট্যান্টও পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের আর কোনো কাজ নাই, বাকি কাজ এই দুটো হচ্ছে প্রধান কাজ ছিল, আর এটা হচ্ছে ফরম্যাটিং। অর্থাৎ আমরা যেহেতু এটা হাতে লিখতেছি তাহলে একটু ফরম্যাটিংয়ের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ এক্সট্রা মাইনাস চিহ্ন যাতে না আসে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওইসব জিনিস যাতে কনফিউজ মানে দেখতে সুন্দর লাগে, এই জন্য এখানে আমরা ফরম্যাট টার্মটা ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা লিনিয়ার ইকুয়েশনটা সলভ করলাম। তাহলে এরপর আমাদের আর কি আসে, সিস্টেম অফ লিনিয়ার। তাহলে সিস্টেম অফ লিনিয়ারটা হচ্ছে কোথায়, আমরা দেখি সিস্টেম অফ লিনিয়ার ডট জাভায়, এটা আমরা আগের মতোই ইকুয়েশন পাবো, তারপর এখানে পাস করে দেবো। এখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কীভাবে কাজ করে দেখি, এটা হচ্ছে ওই দুটার থেকে যে কোনো ইকুয়েশনের সলভিংয়ের থেকে কম্পারেটিভলি ইজি। আমরা যদি এখানে সিস্টেম অফ লিনিয়ারটা দেখি,
2x minus y equal 10 বাই 3x minus y equal 8, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা সলভ করব কিভাবে? আমাদের প্রথমে কি লাগবে, x এর সহগ লাগবে, y এর সহগ লাগবে এবং কনস্ট্যান্ট লাগবে, সিম্পল, ঠিক আছে? এখানে আমরা আবার দেখেন, এখানে আমরা কীভাবে করছি, প্রথমে যে কোএফিসিয়েন্টগুলো এক্সট্রাক্ট করে নিয়েছি, আগে যেরকম আমরা বলেছিলাম এক্সট্রাক্ট করবো, ওইভাবে এক্সট্রাক্ট করছি। তারপরে কোএফিসিয়েন্টগুলোকে আমরা কিছু ভ্যালুর সাথে নিয়েছি, যেমন কোএফিসিয়েন্ট যেহেতু এটা আমরা অ্যারেতে নিয়েছি, অ্যারে 0 নাম্বার ভ্যালু a1, পরেরটা b1, পরেরটা c1। কেন? দেখেন, এক্স এর সহগকে a, y এর সহগকে b এবং কনস্ট্যান্টকে c ধরছি আমরা। এটা a1 হলে তাহলে এটা a2, b1, b2, c1, c2, এভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে নিয়েছি যাতে ক্যালকুলেশনে পরবর্তী আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে একটা বিশেষ জিনিস চেক করা, সেটা কি লজিকে, সেটা হচ্ছে মাঝে মাঝে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ইনফিনিট সলিউশন আসে, অনেক মানে অসীম সংখ্যক সলিউশন অথবা কোনো সলিউশন এক্সিস্ট করে না, এসব টার্ম আসে। যেমন কখন? যেমন দেখেন, আমরা যদি এটা দিই 4x, এটা যদি 4x হয়, এটা যদি হয় 2y এবং এটা যদি হয় 20, তাহলে দেখেন 4x 2y 20, তাহলে এটা সাথে 2 মাল্টিপ্লাই আকারে আছে, 2 মাল্টিপ্লাই আকারে আছে, ভ্যালুগুলো কিন্তু সেম, জাস্ট 2 দিয়ে গুণ দেওয়া আছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই দুইটা ইকুয়েশনই দুইটা লাইন, লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, তো এক্স এবং ওয়াই অক্ষে দুইটা লাইন যায়, দুইটা লাইনই সেম। দুইটা লাইন যদি সেম হয়, যদি দুইটা লাইন সেম হয়, তাহলে তাহলে কি তাদের কোনো সলিউশন এক্সিস্ট করে না? তাহলে তাদের কোনো সলিউশনই এক্সিস্ট করে না, ঠিক আছে? আবার হইতে পারে যে আবার হইতে পারে যে এই 2 এবং 4 এ আর বি সেম কিন্তু সি ডিফারেন্ট। তার মানে কি? এর মানে হচ্ছে এখানে ইনফিনিট সংখ্যক সলিউশন আছে, যেটা আমরা যে এখানে আগে ভাগে সলভ করে দেখেছি। যদি a1 এবং a2, b1 এবং b2 সমান সমান হয়ে যায়, ঠিক আছে? এরপরে যদি c1 আর c2 এবং a1 আর a2 অর্থাৎ যদি আবার সমান সমান হয়, সবগুলো সমান সমান হয়, তাহলে ইনফিনিট সলিউশন আছে। অর্থাৎ সেম লাইন হলে আর কি, সেম লাইন হলে ইনফিনিট সলিউশন, যদি না হয় তাহলে নো সলিউশন, কোনো সলিউশন এক্সিস্ট করে না। তারা প্যারালাল ইকুয়েশন, তারা কখনোই একে অপরকে ছেদ করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যদি এটা না হয়, অর্থাৎ কোনো ইকুয়েশন যদি এটা আসলে সলিউশন এক্সিস্ট করে, তাহলে আমরা কী করব? আমরা দেখেছি এটা দুইভাবে সলভ করা যায়, এলিমিনেশন এবং সাবস্টিটিউশন দুইভাবে। তাহলে দেখেন, যদি আমরা মেথড 1 সিলেক্ট করি, ওই যে অপশানে ছিল, তাহলে এটা এলিমিনেশন ভাবে যাবে, অথবা যদি মেথড 2 সিলেক্ট করি তাহলে এটা সাবস্টিটিউশন ভাবে যাবে, আর কোনোটা না চলে সিলেক্ট করলে তো ইনভ্যালিড। তাহলে আমরা এলিমিনেশনটা দেখি আগে। তাহলে এলিমিনেশনটার আসলে লজিক কি? এলিমিনেশন সলভ করার লজিক কি? আমরা এলিমিনেশন সলভ করতে পারি কোনো একটা ভ্যালুকে নাল করে দিই, এক্স অথবা ওয়াই কোনো একটাকে নাল করে দিই, ঠিক আছে না? তাহলে নাল করতে কী করতে হয়? আমরা একটা মাল্টিপ্লায়ার নিব, অর্থাৎ এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটা সহগ দিয়ে গুণ করে দিব। মাল্টিপ্লায়ার দিয়ে দেখেন এই সব গুণ করে দিলাম, আবার এটা দিয়ে আবার এটা সব গুণ করে দিলাম, তাহলে কী হবে? একটা নাল হয়ে যাবে। এটা আর আমি পুরো এক্সপ্লেন করতেছি না, একটা প্ল্যান নাল হয়ে যাবে। তাহলে আমরা পরে কী করবো? ওই যে এগুলো হচ্ছে জাস্ট ফিক্সড লাইন, যেগুলো সবসময় থাকে, যেমন সাবস্ট্রেক্টিভ ইকুয়েশন 4, ইকুয়েশন 3, তারপর একটু ফরম্যাট করা, প্লাস মাইনাস এগুলো ঠিক করে একটু, তারপরে ওই যে আমরা যদি এটা ইকুয়েশনটা আসলে লিখি সুন্দর করে এখানে বোঝার সুবিধার্থে, এটা দেখো সলিউশন আসবে না, তাহলে আমরা আচ্ছা এটাই লিখলাম। দেখেন আমরা এলিমিনেশন বলতে বলছি, এলিমিনেশন দিলে দেখেন এই যে ফিক্স কিছু সংখ্যক, অর্থাৎ এই যে এটা 1 নাম্বার, এটা 2, মাল্টিপ্লাইং ইকুয়েশন টু অ্যালাইন কোএফিসিয়েন্ট অফ এক্স, সাবস্ট্রাক্টিং, তারপর এই যে দাগ যেটা আমরা বিয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করি, এইসবগুলো ফিক্সড, এগুলো আমরা প্রিন্ট করে দিচ্ছি জাস্ট। দেখেন এগুলো জাস্ট প্রিন্ট করে দিচ্ছি এখানে। তারপর নাম্বারগুলো ফরম্যাট করার জন্য এটা একটু সুন্দর মতো আসে, এটা না করলেও আনসার আসবে, কিন্তু এটা ফরম্যাটিংয়ের জন্য, প্লাস মাইনাস স্পেসিং এসবের জন্য। তারপরে হচ্ছে কি, যখন আমরা এতটুকু পাই যাবো, তাহলে ওয়াই হবে কি সি বাই বি, তখন ওয়াই পাই যাবো। তারপর আবার আমরা ওয়াইয়ের ভ্যালুটা আবার এক্সে বসাই দিব, সাবস্টিটিউটিং ওয়াই ব্যাক ইন্টু এক্স, এভাবে। এবারটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড এলিমিনেশনের থেকে একটু ডিফারেন্ট, আমরা জানি। ওই মেথড কীভাবে ইউজ করে আমরা তাও জানি, তো এটা ওইভাবেই
নাম্বার ফরম্যাটিং এবং সলভিং ফার্স্ট ইকুয়েশন ফর এক্সের ভ্যালুটা ওয়াইয়ের মাধ্যমে আনা, ওয়াইকে আবার ব্যাক করে সাবস্টিটিউট করা, এটা খুবই বেসিক। এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ের জন্য। নাম্বার যদি বড় হয় তখন এটা কীভাবে হ্যান্ডেল করবে এগুলো। ভেরিয়েবল ফরম্যাটিংয়ের জন্য এই যে যদি কোএফিশিয়েন্ট যদি এক হয় তাহলে জাস্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্সের ভ্যালু যদি এটা হয়, যদি আমি বাই চান্স লিখি 1x, প্রিন্টে যাতে জাস্ট এক্স আসে, কারণ 1x মানে আমরা এক্স বুঝি। তো এইসব ফরম্যাটিংয়ের জন্য একটু মানে অ্যাপিলিং লাগার জন্য, যাতে সুন্দর লাগে এই জন্য। কোএফিশিয়েন্ট -1 হলে তাহলে -x এরকম। ইকুয়েশন ফরম্যাটিং ওই যে বললাম না, এক্সের জায়গায় যদি 1x থাকে, এইসব জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য -1 মানে -1 -x এসব জিনিসের জন্য। তাহলে এইভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ারটা সলভ করতে পারি। আমরা কি দেখতে পারি, তাহলে কোয়াড্রেটিকটা দেখতে পারি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা কীভাবে সলভ করতে পারি? কোয়াড্রেটিক মানে কি? দ্বিঘাত ইকুয়েশন। তাহলে আমরা দ্বিঘাত ইকুয়েশনটা একটু দেখি। সাপোজ আমরা তাহলে দ্বিঘাত ইকুয়েশনে আজকে আমাদের দ্বিঘাত যে ভ্যালুটা আছে সেটার সহগটা আইডেন্টিফাই করা এবং এক্সের সহগ এবং কনস্ট্যান্ট আইডেন্টিফাই করা। যেহেতু ইকুয়ালের পরে সবসময় জিরোই হবে এখানে। তাহলে এই যে কোএফিশিয়েন্ট এক্সট্রাক্ট করার জন্য আগের মতো যেভাবে কাজ করে, কোএফিশিয়েন্ট এক্সট্রাক্ট করবে এক্স স্কোয়ারের, এক্সের এবং সি অর্থাৎ কনস্ট্যান্টের। এটা পাওয়ার পর আমরা এইখানে হচ্ছে আর কি কোএফিশিয়েন্ট এক্সট্রাক্ট করার পার্টটা। এক্স স্কোয়ার পাইলে এটাকে এতে ধরে নিচ্ছি, এক্স পাইলে এটাকে বি হিসেবে নিচ্ছি, কনস্ট্যান্ট পাইলে এটাকে সি হিসেবে নিচ্ছি। আবারও টার্ম ফরম্যাটিংয়ের জন্য, একটু সুন্দর করার জন্য, এইটা হচ্ছে স্টেপ বাই সলিউশনের জন্য। এখন আমরা আসি এখানে মিডল ফ্যাক্টর কখন প্রযোজ্য? যখন দেখবো যে ওই যে এই যখন এখানে সি এর সাথে অর্থাৎ কনস্ট্যান্টের সাথে এক্স স্কোয়ারের যে সহগ আছে, যেমন এখানে এক আছে, এক, সেটা গুণ করলে 6 × 6, সেটাকে আমরা যোগ বিয়োগ করে মিলাবো, মিলাইলে যাতে 5 পাওয়া যায়, অর্থাৎ মিডল মানটা পাওয়া যায়। যেমন 3 × 2 = 6, গুণ করলে 6, যোগ করলে 3 × 2 = 5 হয়, এরকম কোনো কিছু মিলাবো। তাহলে এটা হচ্ছে সি। প্রথমে এসি গুণ থাকতে হবে। দেখেন আমরা এসি গুণ করলাম, তারপরে দেখলাম কি এসি আই দ্বারা অর্থাৎ কোনো একটা ভ্যালু দ্বারা 1 2 3 4 5 6 দ্বারা ভাগ যায় কিনা। অর্থাৎ যদি 6 যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে এর পরবর্তীতে আরেকটা কি এসিটা যদি আমরা আবার আই দিয়ে ভাগ করি তাহলে 6 পেয়ে, অর্থাৎ 6 যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা আরেকটা উৎপাদক কী হবে? 2। এটাই আমরা এখানে পেয়ে যাচ্ছি, আই এবং জে দুইটা পেয়ে যাচ্ছে, এবং আই এবং জে দুইটা তো আমরা পাবো। এটা যদি বি এর সমান হয়, যেমন দেখেন আমরা এখানে বলি 6 × 6 তো হয়, সরি 6 × 6 হয়, বাট 6 থেকে 6 আর 1 যোগ করলে 5 হয় না, 6 থেকে 1 গেলে 5 হয়। আবার 3 × 2 = 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। আমরা এটা এখানে অ্যাপ্লাই করছি যে যদি আই আর জে যোগ করলে যদি বি হয়, অর্থাৎ 3 আর 2 দুইটা উৎপাদক পাইছি, এটা যোগ করলে 5 হয়, তাহলে মিডল টার্ম প্রথমটা হবে আই, পরেরটা হবে জে। পেয়ে গেছি আমরা, তাহলে ব্রেক করে দিলাম। তাহলে যদি পাওয়া যায়, আসলে মিডল টার্ম পাওয়া যায়, তাহলে এখানে ফরম্যাটিং, এইটাই হচ্ছে একটু ফরম্যাটিং আবার মানে ওইভাবে লেখা, এক্স স্কোয়ার থাকবে, মিডল টার্মের সাথে এক্স থাকবে, এই যে আমরা দেখি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এটা থাকবে, তারপরে যে মিডল টার্ম 2 এটার সাথে এক্স, আবার মিডল টার্ম তার সাথে এক্স, তারপর তার সাথে কনস্ট্যান্ট, এগুলো আমরা এখানে লাইন বাই লাইন জাস্ট লিখেছি। মিডল টার্মের সাথে এক্স, মিডল টার্মে তারপরে সি, এগুলো পরেরবার আমরা ক্যালকুলেশন যেভাবে করতেছি কমন নিচ্ছি, এই যে ব্র্যাকেট দিচ্ছি কমন নিচ্ছি, এগুলো করে আমরা এটা সলভ করে ফেলছি। কিন্তু বাই এনি চান্স যদি ফ্যাক্টরাইজেশন না সম্ভব হয়, মিডল ফ্যাক্টর যদি না পাওয়া যায়, তাহলে আমরা কীভাবে সলভ করবো? আমরা সূত্র দ্বারা, ডিরেক্ট সূত্র দ্বারা, যদি না পাওয়া যায় তাহলে আমরা ওই -b + -2b²-4ac/2a ওই ইকুয়েশন দিয়ে ডিরেক্ট সলভ করে ফেলবো। ঠিক আছে, ওই ইকুয়েশনে আমরা রুট পাইলে ওইটা আমরা তাহলে প্রিন্ট করে দেব, যদি আমরা মিডল ফ্যাক্টর দ্বারা না পাই। এরপর আমাদের পরবর্তী ইকুয়েশন হচ্ছে কিউবিক ইকুয়েশন। আচ্ছা, আমরা কিউবিক তো অতঃপর লগারিদমিক এবং রেশনালি 3টি ইকুয়েশন আমাদের নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।